আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফুয়াদ। এগেইন হুড পডকাস্টে স্বাগতম। আজকে আমাদের মধ্যে কেম সামিউল হক নাই, বাট উই গট আওয়ার কাজী আহনাফ রাশিক এজ এ মেম্বার টুডে। অ্যাজ ইউজুয়াল রাফি অ্যান্ড সামিউল আছে আমাদের সাথে। আজকের টপিকটা মোটামুটি ভালো, ইন্টারেস্টিং মনে করি। অনেকদিন ধরে আমরা হলাম যে সবগুলা, গতবার আমরা রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলে ট্রাই করছি, কিন্তু রোহিঙ্গা ইস্যুর পরে হলো যে আমরা আজকে ইনশাল্লাহ ইচ্ছা আছে যে চায়নার রিসেন্টলি হলো যে ইউনুস সাহেব আর কি চায়নাতে গেছেন, এটা একটা ঐতিহাসিক ডিল আমরা মনে করি। এটা মনে করি যে আমাদের এত বছরের মধ্যে আমরা খালি চায়নাতে যাইতাম, আর শেখ হাসিনা আপাকে দেখতাম যে লোন টোন নিয়ে আসতো, অনেক খুশি টুশি নিয়ে লোন পাইলে অনেক খুশি, মানে লোন ইজ এ থিং। বাট এইবারের ইউনুসের এইটা ছিল, এজেন্ডাটা ছিল যে ভাই আমাদের ইনভেস্টমেন্টটা বেশি করা দরকার ছিল। বিকজ আমরা যতবার লোন আনি, হ্যাঁ ইনস্ট্যান্ট মানি পাইতাছি, ইনস্ট্যান্ট টাকাটা পাইতাছি, ওই চায়নার লোন ট্র্যাপেরও একটা বিষয় আছে। বাট উইথ দ্যাট হলো যে তোমার আমাদের হলো যে এই লোনের ইনস্ট্যান্ট মানির সাথে পরে যে আমাদের পেমেন্টটা করতে হবে, আমাদের রিজার্ভের অবস্থা বাজে একটা অবস্থায় আছে। সো এট দ্যাট পয়েন্ট আমাদের আসলে ইনভেস্টমেন্টটাই বেশি ইম্পর্টেন্ট ছিল। এন্ড আমরা মনে করি যে 2.1 বিলিয়নের মধ্যে হয়তোবা কোয়ার্টার কোয়ার্টার মিলিয়ন হয়তোবা কোয়ার্টার পর্যন্ত শুধুমাত্র লোন আসছে, মানে লাইক অ্যারাউন্ড 250 মিলিয়ন অর সামথিং লাইক দ্যাট। এন্ড বাকিটা পুরোপুরি ইনভেস্টমেন্টের মধ্যেই গেছে, বিকজ ওরা আর কি ইকোনমিক জোন করা ট্রাই করছে, অনেক কিছু করা ট্রাই করছে। আমি হয়তোবা সবগুলা করার কথা একটু জাস্ট শর্টলি বইলা যাব, যে আসলে কি কি ইনভেস্টমেন্ট বা কি কি করার কথা আর কি কি ডিল গুলো নিয়ে আসছে ইউনুস সাহেব। সেগুলো হলো যে আমাদের ইনভেস্টমেন্ট কর্পোরেশন ডিজিটাল ইকোনমিতে আর কি ভালো একটা ইনভেস্টমেন্ট আনা ট্রাই করছে, ইন্স্যুরেন্স রেগুলেটরিতে হলো কি ইনভেস্টমেন্ট আনা ট্রাই করছে। সে আর কি ফ্রেশ ম্যাঙ্গোস নেওয়া হলো গিয়ে বাংলাদেশ থেকে চায়নাতে যাতে এক্সপোর্ট করতে পারে, এই প্রোটোকলটা একটু ঠিক করা ট্রাই করছে। তো দেন হলো যে ইকোনমিক ডেভেলপমেন্ট পলিসি নিয়ে আর কি ভালো একটা এক্সচেঞ্জ কর্পোরেশন ট্রাই করছে। আফটার দ্যাট হলো যে ট্রেড ডিসকাশন, স্কলারশিপের স্কলারশিপ একটু বাড়ানো ট্রাই করতেছে, যাতে বাংলাদেশি স্টুডেন্টরা যাতে চায়নাতে যায় ভালো একটা হায়ার এডুকেশন নিতে পারে। আফটার দ্যাট মেইন বিষয়টা হলো যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ চায়নার মধ্যে কয়েকটা মেইন বিষয় ছিল। এক, আমার কাছে মনে হয়েছে যে আমাদের নদীমাতৃক দেশ, যিনি আর কি শফিকুল আলম এবং তার সহকারীরা আর কি সবাই মিলে বলতেছিল যে আসলে আমাদের এই নদীমাতৃক দেশের মধ্যে আমাদের পানির যে এইটার জন্য আর কি ভালো ভালো এক একটা ভালো ধরনের প্রজেক্ট দরকার। এন্ড প্রজেক্ট গুলো আর কি চায়না যেরকম আর কি চায়নার আগের যে এইগুলো দেখতে পারতেছেন, চায়নাতে দেখবেন যে তারা আর কি পানি নিয়ে অথবা নদী নিয়ে হলো ভালো করে করা শুরু করছে, যে ভালো করে তারা প্রজেক্ট গুলো যাতে আর কি পানিটা ভালো স্টেন করতে পারে, অথবা পানি ওরা তো মিডলের মধ্যে পড়ছে, ইউটিলাইজেশন অফ ওয়াটার রিসোর্সেস আর কি। দ্যাটস দ্য থিং। সো ওরা পানির উপর ভালো একটা করতেছে, এন্ড ওদের টেকনোলজি গুলো ভালো একটা ইফেক্ট ফেলতেছে এইগুলোর উপর। সো আমাদের চায়নার সাথে এই ডিলটা ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিলস আসলে। এরপরে সেকেন্ডলি আমি বলবো যে আমাদের হলো যে বাংলাদেশ চায়নার মধ্যে যে এইটা হলো যে যতগুলো প্রজেক্ট আছে, আমাদের মিনি মিনি প্রজেক্ট গুলো আছে, এগুলো যাতে চায়না সবকিছুতে আর কি ওদের সব টেকনোলজি ইউজ করে, ওদের মানুষ ম্যানফোর্স ইউজ করে, এন্ড ইত্যাদিতে আমরা যাতে আগে যেতে পারি আর কি। এন্ড উইথ দ্যাট ইকোনমিক জোনের বিষয়টা বেশি একটা ইম্পর্টেন্স পাইছে, যেটা আর কি মংলাতে হওয়ার ট্রাই করতেছে। সো এইগুলো হলো যে আমার কাছে মনে হয়েছে যে কয়েকটা ভালো ভালো জিনিস যেগুলো আর কি ইউনুসের ইসের থেকে আসছে। এন্ড এখান থেকে আমি বলবো যে আসলে সামিউল, তোমার কাছে কি মনে হয় যে আসলে তোমার এই যে এত ইনভেস্টমেন্ট দেখছো, এত কিছু দেখছো, তোমার কাছে কি মনে হয়? ইনভেস্টমেন্টটা ভালো, হ্যাঁ বাংলাদেশে অনেক ধরনের কর্মসংস্থান হবে, উন্নয়ন হবে, ভালো কথা। বাট মানুষ আমি আসলে সিঙ্গেল লাইনে চিন্তা করতেছিলাম, মানুষের সাথে চিন্তা করতে, হ্যাঁ চায়না থেকে ইনভেস্টমেন্ট আসছে ইউনিসের জন্য, একটা ক্রেডিট, অবশ্যই ক্রেডিটের বিষয় একটা ইনভেস্টমেন্ট আনা একটা চায়নার মতো সুপার পাওয়ার কান্ট্রি থেকে। এবং ইনভেস্টমেন্ট ইজ নট জাস্ট ইনভেস্টমেন্ট, ইটস স্টেটমেন্ট যে আমাদের মধ্যে একটা বন্ড আছে, আমাদের একটা ফ্রেন্ডশিপ আছে। বাট চায়নার ব্যাক হিস্টোরি থেকে আমরা আসলে দেখি যে ইটস সামটাইমস ইউজেজ একটা ডেপ্ট, মানে লাইক একটা দায়বদ্ধতার বিষয়টা আছে। তো হ্যাঁ আসছে, ঠিক আছে, আমাদের মধ্যে একটা বন্ডের স্ট্রেংথ বৃদ্ধি পাইছে এইটা ইনভেস্টমেন্টের মাধ্যমে, আমাদের ইকোনমিক্যাল উন্নতি হবে, ওদের ইকোনমিক্যাল প্রফিট আছে অবভিয়াসলি, তাই তারা ইনভেস্টমেন্ট করতেছে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, will Bangladesh government will be able to navigate the situation in their own interest? কারণ হচ্ছে লাইক যেমন শ্রীলঙ্কাতে যে ঘটনাটা চায়না ঘটাইছে, ওখানেও মানি ইনভলভ ছিল।
সো যদি বাংলাদেশ প্রপারলি নেভিগেট করতে পারে, মেবি দে উইল বি এবল টু রিপ দেয়ার দ্য ফ্রুটস প্রপারলি, বাট ইটস স্টিল আ রিস্কি সিচুয়েশন টু সাম এক্সটেন্ট আমি মনে করি এরকম আর কি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। রাশিক, তোমার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় মানে টেকনিক্যালি দেখতে গেলে চায়না সবসময় যেই মানে এক পা আগায় থাকে ইন্ডিয়ার, যারা ইন্ডিয়ার এখন মানে ইন্ডিয়ার এগেনস্টে যারা সহজে চলে যায় ওদেরকে টানার জন্য। তো এটা প্র্যাকটিক্যালি বলতে গেলে যে এরপর কিন্তু দেখা যায় যে ইন্ডিয়ার মিডিয়াতেও সবাই ইন্ডিয়ান মিডিয়াগুলো নিউজ করা শুরু করছে যে ইউনুস টুক অ্যান্টি ইন্ডিয়ান স্টেটমেন্ট ব্লা 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 ব্লা। ইউনুস সোল্ড আ কান্ট্রি টু চায়না, কাইন্ড অফ এরকম ন্যারেটিভ। সো ইন্ডিয়ার এগেনস্টে এখন ইন্ডিয়াকে জ্বালানোর জন্য বা ইন্ডিয়ার এগেনস্টে এটা একটা বড় স্টেপ ছিল, এটা বাংলাদেশের পক্ষ থেকে আর চায়নার পক্ষ থেকেও। কিন্তু সেটার পর মানে ইকোনমিক্যালি যে ব্যাপারটা আছে যে আচ্ছা এক ধারে হচ্ছে আমরা আমেরিকার থেকে এতগুলো লোন আনলাম, প্রথম ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তো প্রথম মাসেই কত বিলিয়ন জন আনলো, 7 বিলিয়ন কাইন্ডলি এরকম 6.8। সো একদিকে তো আমি আমেরিকা থেকে এরপর সাইমালটেনিয়াসলি আবার চায়নার সাথে একটা রিলেশনশিপ খারাপ না করা, এটা একটা বড় ব্যাপার, যেটা একটা সময় পর্যন্ত শেখ হাসিনা প্রথম দিকে এটা ট্রাই করতো, কিন্তু লাস্টের দিকে একদমই ইন্ডিয়ার দিকে ঝুঁকে গেছে। সে কিন্তু আর দুই ধাপ নিয়ে এরকম মানে দুই দিকে ব্যালেন্স করতে পারতো হচ্ছে পাকিস্তান। And eventually today's Indonesia এরকম করে যে they have the ties with the Americans also and obviously with the Chinese also because they have the Malacca Strait. So ইন্দোনেশিয়ার মতো একটা যদি একটা পলিটিক্যাল বা পলিটিক্যাল একটা ডিপ্লোম্যাটিক রিলেশন রাখা যায় যে আমরা আমেরিকার দিকেও ঝুঁকবো না আবার চায়নার দিকেও ঝুঁকবো মানে না, বাইপোলার সিস্টেমটা যে যদি কিছু হয় মানে অনেকটা চায়নাও এরকম একটা পলিসি রাখে যে তারা যেরকম বার্মিজ, যেরকম বর্তমান মিয়ানমারে যে একটা অবস্থা খারাপ অবস্থা চলতেছে, তারা বার্মিজ আর্মিকেও অস্ত্র দেয়, আবার আরাকান আর্মিকেও অস্ত্র দেয়, আবার চীনা বা চীন প্রদেশের আর্মিকেও তারা অস্ত্র দেয়, অর্থাৎ সবাইকে অস্ত্র দিতেছে বিকজ যেই জিতুক মানে তার সাথে আমার রিলেশন ভালো আর কি। সো এটা একটু মানে বেটার অপশন। পাকিস্তানের কথাটা করে মনে আসলো যে আসলে আমরা প্লেনও নিতেছি আমরা চায়না থেকে, অবভিয়াসলি যুদ্ধ বিমানগুলো আমাদের তো ফাইটার জেট গুলো অনেক বেশি পুরান ছিল, উইথ দ্যাট ইন্ডিয়াতে আমাদের থেকেও বেশি পাওয়ারফুল ছিল ফাইটার এয়ার স্পেস থেকে। ইন্ডিয়া ভালো একটা অগ্রসর ভূমিকাতে আছে, বাট ওই তো ইউনুস সাহেব এসে কি চায়না থেকে ভালো কয়েকটা ফাইটার জেট 10FG মেবি 10FG I guess I should say 10FG F-16 এরকমই কিছু একটা ছিল। সো ওই তো প্লেনগুলো চায়না থেকে নিতেছে, আমাদের আমেরিকা রাশিয়া এরা দিছে অনেক আগের প্লেনগুলো, আমাদের তো প্লেনের মধ্যে ভালো। আমি কয়েকদিন আগে আমার একটা ছিল বড় ভাই ছিল এয়ার ফোর্সে আছে, কি বলে যে প্লেনগুলো বহুত আগের, কোন আমলের প্লেন আছে না আছে, নতুন টেকনোলজির সাথে কোনো বাংলাদেশ পাবে না। যাই হোক এটা একটা ভালো একটা জিনিস যে ফাইটার জেটস গুলো আসতেছে, বিকজ আমাদের মিলিটারি অবভিয়াসলি স্ট্রং করা উচিত একটা পয়েন্ট। ইয়া যেটা বলছিলাম, রাফি তোমার কাছে কি মনে হয় এই কি অবস্থা? ইটস আমার কাছে যতটুকু মনে হয় যে অবভিয়াসলি বাংলাদেশ বর্তমানে বলতে গেলে হয় যে সাউথ ইস্ট রিজিয়নে, শুধু এখন সাউথ এশিয়া বলে লাভ নাই, সাউথ ইস্ট রিজিয়নে এখন বাংলাদেশ একটা মেজর কি প্লেয়ার হয়ে উঠতেছে, এবং ইন অ্যারাউন্ড 20 ইয়ার্স, এই 20 বছরের মধ্যে মেবি বাংলাদেশ ডিপ্লোম্যাটিক পজিশন থেকে, জিওগ্রাফিক্যাল বা জিওপলিটিক্যাল সেন্স থেকেও যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা জায়গা থেকে বাংলাদেশ মেবি এখন রাজনীতির সবচেয়ে উপর পদে আছে। সো এই বাংলাদেশ এখন মানে এক প্রকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টে আছে লাস্ট 20 ইয়ার্স এর ভিতরে। সো এরকম একটা মোমেন্ট এখন যেটা হবে যে প্রত্যেকটা বহির্শক্তি যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। ইভেন এখানে রাশিয়াও চাবে, চায়নাও চাবে, আমেরিকাও চাবে, এখন প্রত্যেকটা দেশই চাবে। এবং লাকিলি বলতে গেলে গ্লোবালি সবচেয়ে ইম্পর্টেন্ট পারসনটাই হ্যান্ডেল করতেছে and eventually obviously যে রিসেন্টলি যে ডোনাল্ড ট্রাম্পের আসলে ট্যারিফের ব্যাপারে যে ডিসিশন গুলো আসলো, সেটা কিন্তু আসলে মানে ইচ্ছা করে আসছে ব্যাপারটা এমন না, এটা আসলে প্ল্যানলি আসছে। এটা অবভিয়াসলি আসলে মানে বাংলাদেশ চায়নার বিষয়টার দিকে থাকে, অবভিয়াসলি এটা হওয়া স্বাভাবিক। এটা হচ্ছে লাইক দুইজন ফ্রেন্ড আছে, ও আমার ফ্রেন্ড ও আমার ফ্রেন্ড, বাট আমি দেখতেছি সে তার সাথে বেশি মিশতেছে, সো তাকে একটা ফিরায় আনা। সো এরকম পজিশনে আমাদের যত না আসলে আমাদের ডিপ্লোমেসি যত না আসলে আমেরিকা মুখী বা চায়না মুখী বা এদের বিরোধী যতটুকু না,
তার চেয়ে বেশি এখন এই মুহূর্তে যেটা আই গেস ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এটাই চিন্তা করতেছে যে ভারত বিরোধিতা মেবি ইটস ওয়ান অফ দ্য মেইন রিজন টু টেক ওভার চায়না। যে যখন আমি আসলে বিভিন্ন ক্রুশিয়াল পয়েন্ট গুলাতে যেরকম আমরা যেরকম ডক্টর শহীদুল আলম ভাই যেটা বলছিল যে বাংলাদেশ আসলে একটা রিভারাইন কান্ট্রি, এখানকার রিভার গুলো আসলে অনেক ইম্পর্টেন্ট রাখে আমাদের এই বিভিন্ন জায়গাগুলোতে। সো এইরকম ইস্যুতে আসলে আমাদের নদীগুলাকে বাঁচায় রাখা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। সো আফটার দ্য ফল অফ ইস্ট পাকিস্তান, বাংলাদেশের সাথে যেই জিনিসটা শুরু হয়েছে সেটা হলো যে বাংলাদেশের নদীগুলোকে শুকায় দেওয়া। আমরা দেখতে পাইছি ফারাক্কাবাদ, তিস্তাবাদ, তিস্তা ব্যারেজ, এছাড়াও মাতামুহুরী ব্যারেজ, এইগুলোর মাধ্যমে কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম নদীগুলোকে শুকায় দেওয়া হয়েছে। এবং যখন একটা নদীকে শুকায় দেওয়া হয় তখন তার উপর যখন চর জাগতেছে স্বাভাবিকভাবে সেখানে আস্তে আস্তে মানুষের বসতি বাড়বে। সো নদীগুলো শ্রিঙ্কিং হয়ে যাইতেছে, বন্যার সময় ম্যাসিভ একটা ফ্লাডের দেখা যাইতেছে। এবং আরেকটা ব্যাপার কি, যেই অঞ্চলে নদী বেশি ওই অঞ্চলে যুদ্ধ করে কুলায় ওঠা কঠিন। এক্স্যাক্টলি এখানে আসলে বাংলাদেশ যেহেতু একটা রিভারাইন কান্ট্রি, সো এরকম একটা জায়গায় বা একটা দেশে যুদ্ধ করা ইজ টোটালি ইম্পসিবল ফর ইনভেডার, যে কিনা আসবে হলো একটা ট্যাঙ্ক নিয়ে অথবা সে আসবে একটা আর্ম ভেহিকল নিয়ে, সে এখান থেকে আসলে চালিয়ে নিতে পারবে না। ইভেনচুয়ালি এখানকার নদীগুলো যে খুব বেশি ওয়াইডার এনাফ যে একটা জাহাজ চালাবো, ব্যাপারটা কিন্তু আবার তাও না। সো এখান থেকে আমি জাহাজও চালাতে পারতেছি না, ব্যাটেলশিপ গুলো নিতে পারতেছি না, আর্ম ভেহিকলও নিতে পারতেছি না। আমি শুধুমাত্র সোলজার, দ্যাট মিন্স ইনফ্যান্ট্রি সোলজার গুলোকে নিয়ে যেতে পারবো। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হলো যে এই নদী নালার আশেপাশে যেহেতু বন জঙ্গল গড়ে ওঠে, সেখানে একটা ছোট ছোট বন জঙ্গল থাকবে, যার কারণে একটা গেরিলা আক্রমণ কিন্তু খুবই ইজিয়ার হবে। যে কারণে আসলে 71 এর সময় বাংলাদেশে দুইটা জিনিস ইজ টোটালি আওয়ার অ্যাডভান্টেজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা হলো আমাদের দেশে বন জঙ্গল থাকা, আর একটা হলো নদী থাকা। সামহাও এই দুইটা জিনিস অনেক রাজনৈতিক কারণেই বলবো যে আসলে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে। যেটারই একটা প্রজেক্ট ছিল হলো তিস্তা ব্যারেজ, যেখানে আমি যখন আসলে চায়নার মতো একটা কান্ট্রিকে ইনভাইট করতেছে তখন সেটা আসলে লাইক আমি আমার নদীটাকে কিভাবে ফিরাই আনবো। সো এইখানে দুইটা লাভ, একটা হলো যে প্রত্যেক বছর যেহেতু বন্যার কারণে আমাদের দেশে প্রায় 30,000 কোটি টাকার মতো মানে ধ্বংস হয়, নষ্ট হয়, সেখান থেকে একটা সেভিংস, এবং 6,000 কোটি টাকার মতো নষ্ট হয় আমাদের খরার কারণে, অর্থাৎ যখন নদীতে পানি থাকে না। তো এই যে 6,000 কোটি টাকা আর বন্যার কারণে আমরা ধরলাম যে 5,000 কোটি টাকা, প্রায় 11,000 কোটি টাকা লস কিন্তু আমরা সামাল দিতে পারবো। সো এটা একটা ফ্যাক্টর। এবং দ্বিতীয় একটা ফ্যাক্টর যে সীমান্তে আমি যখন টিপিক্যালি বাংলাদেশ সীমান্তে আরো স্পেসিফিকলি চিকেন নেকের মতো একটা জায়গাতে যখন চায়নার উপস্থিতি বাড়াবো, একদম ডিরেক্টলি উপস্থিতি বাড়াবো চিকেন নেকের আশেপাশে, এক্স্যাক্টলি চিকেন নেকের আশেপাশে চায়নার সীমান্ত আছে, তবে এত কাছাকাছি লাইক 21 কিলোমিটারের ভিতরে কিন্তু আসলে এত সিকিউরলি নাই। এমন একটা জায়গাতে আমি চায়নাকে তিস্তা ব্যারেজের কাছে হাত দিতেছি যেখানে আসলে 21 কিলোমিটার গেলে আমি নেপাল পাই, 40 কিলোমিটার গেলে ভুটানকে পাই এবং বাংলাদেশ। এরকম একটা ট্র্যাজেক্টরিতে যখন চায়নাকে আমি আমন্ত্রণ জানাতেছি, সো এটা জাস্ট বিজনেস কারণ ব্যাপারটা তাও না, আসলে চেক অফ ডিপ্লোমেসি। আর এবং ভাইস ভার্সা চায়নার জন্য অনেক সুবিধা, কারণ চায়না এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশনে লোক রাখতে পারতেছে যেটা অনেক ভাইটাল তাদের। এখানে আমি একটা জিনিস বলি যে সামিউল একটা কথা বলছিল যে ডেপ ট্র্যাপের মতো, তবে এইখান থেকে ইউনুস একটা খুব বড় অ্যাডভান্টেজ আমাদেরকে দিছে, সেটা হলো যে ইটস নট এ ডেপটিং মানি। সো এইখানে বিষয়টা এখানে চায়না এখানে নিজে মানি আনবে, নিজে খরচ করবে, যদি লাভ করতে পারে লাভ করবে, যদি লস করতে পারে তাহলে লস করবে। ইটস লাইক নট দ্যাট যে এই টাকা আমার পরিশোধ করা লাগতেছে। এখানে ডেট বলতে যে খালি তুমি ঋণ বুঝছো এমন না, এখানে একটা দায়বদ্ধতার কথাটা বুঝাচ্ছে। ডেট বলতে এখানে দায়বদ্ধতার বিষয় আছে। একটা কান্ট্রি মানে মেইন অ্যাডভান্টেজটা সেটা, আমার আগে যে দায়বদ্ধতাটা ইন্ডিয়ার কাছে ছিল ওইটা শিফট হচ্ছে, এটা হইতে পারে। বাট এমন ভাবে বলা ইকোনমিক জোন দেওয়া, মংলা পোর্টটার মধ্যে একটা ভালো একটা করতে দেওয়া, বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচারে চায়নাকে প্রায়োরিটি দেওয়া, এই জিনিসগুলো ইটস ওকে বিকজ লাইক ওরা তবে এখানে শ্রীলঙ্কার উদাহরণটা যেটা টানা হয়েছে এটা আসলে আদতে উদাহরণটা ঠিক হয় না, কারণ শ্রীলঙ্কাকে টাকাটা ডেপ্ট দেওয়া হয়েছে,
ইটস নট লাইক যে শ্রীলঙ্কা এখানে বাণিজ্য আনছে। তিনটা হলো কি আছে, তোমার বিষয়টা হলো কি যে তুমি মনে করো যে শেখ হাসিনা এখনো পর্যন্ত ক্ষমতায় আছে, ওই জায়গায় লোন টোন নিয়ে আসছে, এরপর হলো পেমেন্ট করতে হ্যাঁ, পারতেছে। ব্যাপারটা কিন্তু এরকম যে ইউনুস কিন্তু লোন আনে নাই। ফার্স্ট অফ অল ইউনুস কোনো ধরনের লোন আনে নাই আমাদের সামনে। লোন সে বরং আনছে। মানে না, 2.1 বিলিয়ন না, 2.1 বিলিয়ন লোন না, মানে ওই যে সেটা হলো যে কোয়ার্টার পর্যন্ত লোন আনছে, যেটা আমাদের দরকার। সেটা হলো যে এখানে চায়না এসে মানিটা ইনভেস্ট করবে। সো চায়না যদি লস করে তাহলে হ্যাঁ, এটা একটু বা আমাদের জন্য এত বড় ইস্যু না, যেটা আসলে যদি আমরা ঋণ নিতাম আর কি, ব্যাপারটা ওরকম। লস করার মতো কোনো কিছু না। লস করলে আসলে ওদের লস বেশি, জিওগ্রাফিক্যালি লস করলে ওদের লস বেশি, কারণ টাকাটা ওদের যাবে। তো মানে ওদেরও লস করার লাইক যে তারা এখানে আসছে জাস্ট অর্থনৈতিক লাভের জন্য, ওরা অন্য কোনো হ্যাঁ, উদ্দেশ্য মানে এখানে আসলে অর্থনৈতিক লাভটাও আসলে ওদের জন্য মুখ্য না। ব্যাপারটা হলো যে মংলা বন্দর ওটা পাইতেছে। এটা জানা রাখা ভালো যে আন্দোলন 5 আগস্টের আন্দোলনের আগে কিন্তু মংলা বন্দরের দায়িত্ব কিন্তু পুরোপুরি ভারত হাতে দিয়ে দেওয়া হয়েছিল। এই যে এতক্ষণ এটাই বলতে এইটা থেকে পুরোপুরি উত্তরণ করে চায়নাকে দেওয়া হয়েছে। এখানে চায়না যদি ইন্ডিয়া থেকে চায়না যদি $10 বিলিয়ন লসও করে আসলে ওদের খুব একটা বেশি যায় আসবে না, কারণ এটা ওরা কোনো না কোনো দিন উঠাই নিতে পারবে। বাট স্ট্র্যাটেজিক্যালি তারা কিন্তু এখন বঙ্গোপসাগরে উপস্থিত। দ্যাটস দ্য ফ্যাক্ট যে তারা এখন বঙ্গোপসাগরে নিজেদের আর বঙ্গোপসাগরে তো এতদিন হচ্ছে একদম ইন্ডিয়ান হিজবনি চলতো। অবভিয়াসলি এখন কিন্তু চায়না কিন্তু এখানে একদম সরাসরি উপস্থিত, একদম সরাসরি উপস্থিত। এখন কিন্তু তাদেরকে আর আরাকান বা মিয়ানমারকে মনে হয় যে মায়ানমার ইস্যু ইন্ডিয়ার চায়না আছে না, বিমস্টেকে চায়না নেই, শুধুমাত্র সাউথ ইস্ট এশিয়া। বাট বিমস্টেকে অবশ্যই চায়নার জন্য চায়নার এলাই আছে, এলাই তো থাকবে, এটা চায়নার এলাই আছে। ইন্ডিয়ার ইস্যু, চায়নার ইস্যু, মায়ানমার ইস্যু ভালো একটা মিক্সচার হয়ে তারপর বাংলাদেশ একটা বড় একটা ইম্পর্টেন্স। অবভিয়াসলি মানে চাইনিজ বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চাইনিজের ট্যুরটা আসলে 3 ভাবে ব্যাখ্যা করা উচিত। একটা হলো বাংলাদেশের পার্সপেক্ট, একটা হলো চাইনিজ পার্সপেক্ট, একটা হলো ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক পার্সপেক্ট। বাংলাদেশের পার্সপেক্টে তোমরা যেটা বললা এবং সামিউ যেটা বললো যে হ্যাঁ আমাদের আসলে অর্থনীতিটা একটা ক্রমবিকাশ পাবে, যেটা আমাদের এখন সবচেয়ে বেশি নিডেড। আর চায়নার পার্সপেক্টে একদম সিম্পলি ওরা এই অঞ্চলে ঢুকতে পারতেছে, ওরা বঙ্গোপসাগর ঢুকতে পারতেছে, ওরা চিকেন নিয়ে ঢুকতে পারতেছে, নিতে চাইতেছিল আর কি বড় একটা, যেটা আসলে ইন্ডিয়া কোনোভাবে আসলে সমর্থন করবে না। তাও প্লাস সিস্টার্স আর এই বাংলাদেশের সেক্টর নিয়ে নিলে তাহলে ওদের এক প্লাস দিক থেকে পানির অঞ্চল, এটা মেবি এটা অ্যাড করা উচিত যে বাংলাদেশকে তারা কয়েকটা শর্ত দিছে, সেই শর্তগুলোর মধ্যে একটা হলো জোরালো শর্ত যে বাংলাদেশ তাইওয়ানকে কোনো ধরনের স্বাধীন রাষ্ট্র বলে অস্তিত্ব দিবে না। হ্যাঁ, চায়না ওয়ান ভাবে থাকবে। এবং 2006 সালে আই গেস বেগম খালেদা জিয়া এই নীতি থেকে সরে আসছিল ফর সাম রিজন। এই রিজনগুলো আমি এখনো জানি না ঠিকভাবে, সো ওটা কোনো একদিন এক্সপ্রেস করা হবে। সো 2006 সালে এক চায়না নীতি থেকে সরে আসে বাংলাদেশ, এবং ইউনূস বর্তমানে আবার সে এক চায়না ইস্যুতে আসছে যে কেন আসলে এই তাইওয়ানের প্রসঙ্গটা আসছিল। এবার মেবি বুঝে যাবে কয়েকটা শর্তের মধ্যে এটা একটা শর্ত, তাইওয়ানকে চায়নার অংশ হিসেবে গণ্য করতে হবে। আরো 2টা শর্ত দিছিল যেটা বাংলাদেশ বলছে তারা মানতে পারবে না এই মুহূর্তে, তবে চায়না তাদেরকে আসলে জোরও করে নাই। আরেকটা হলো যে ভারতের অরুণাচল প্রদেশ চায়নার অন্তর্গত দেখাতে হবে। হিস্ট্রিক্যালি অরুণাচল প্রদেশ আসলে চায়নারই ছিল। ব্যাপারটা হলো যখন অ্যাংলো চাইনিজ ওয়ার শুরু হয়, যখন ব্রিটিশ ইন্ডিয়ার এখান থেকে যুদ্ধটা শুরু হয় চায়নার সাথে, তখন অরুণাচল ছিল আসলে চায়নার প্রদেশ, যেটা আসলে ইংরেজরা চাইনিজদের সাথে যুদ্ধ করে এই অরুণাচল প্রদেশ দখল করে। এবং যখন স্বাধীনতা দেওয়া হয় 47-এ এই অঞ্চলে, তখন অরুণাচলকে ভারতের মধ্যে ধরা হয়, যেটা কিনা চাইনিজরা মানতে পারে নাই এখনো, যার কারণে এই অঞ্চলকে এখনো বিভিন্ন প্রায় পৃথিবীর ম্যাক্সিমাম দেশই আসলে অরুণাচল প্রদেশকে ভারতের মধ্যে দেখায়, এবং বাংলাদেশও আসলে এটা অনেকেই হয়তো জানতো না। সো অরুণাচল প্রদেশকে কিন্তু এই মুহূর্তে চায়না বলছে যে তোমরা তোমাদের টেক্সট বুকে বা তোমাদের দেশের ডিপ্লোমেসিতে যে তোমাদের যে ম্যাপ আছে সেই ম্যাপে অরুণাচলকে চায়নার মধ্যে ঢুকাবে, বাট এটাতে এমফাসিস দেওয়া হয় নাই। আরেকটা সেটা হলো নর্থ ওয়েস্টে অরুণাচল প্রদেশ কি এটা সেভেন সিস্টার সেভেন সিস্টার্স আন্ডারে। অরুণাচল মেইনলি টিবেটের পার্ট না নাকি? মানে চায়না চাই সেভেন সিস্টার সিক্স সিস্টার্স হয়ে যায়, তো না, কারণ ওদের কথা হলো যে ওদের কথা হলো যে হিস্ট্রিক্যালি অরুণাচল তো আসলে চায়নারই ছিল। চায়না নাকি মেইনলি টিবেটের পার্ট? না, টিবেতের না, মানে গ্রেটার টিবেতের পার্টও না, তারা একটা বাংলাদেশে তো পাকিস্তান ছিল। মানে দ্য মোর আমরা যদি আসলে একদম পুরোপুরি ভাবে একটা লিনিয়ার ওয়েতে আসি, সেটা হলো যে অরুণাচল প্রদেশ হিস্ট্রিক্যালি চায়নারই ছিল, ইংরেজরা সেটা দখল করছে, দখল করার পর যখন এই দেশ থেকে তারা চলে যেতে চাইছে তখন সেটা তারা ইন্ডিয়াকে দিয়ে গেছে। সো এটা একটা পার্ট। আরেকটা হলো লাদাখের আশেপাশে একটা ছোট পার্ট আছে, ওটা কাশ্মীরেরই মেবি,
কাশ্মীর রিজিয়নে পড়তেছে, কারণ লাদাখ আসলে ইটসেলফ পাঞ্জাবের মধ্যে কাশ্মীরে পড়তো। চলে গেছে, হ্যাঁ। সো ওইখানে একটা পার্ট চায়না দখল করা আছে। সো এই পার্টটুকু চায়না নিজের দাবি করে, ভারতে নিজের দাবি করে, তবে ম্যাক্সিমাম দেশ ভারতকে সমর্থন দেয় এই ব্যাপারে। চায়না বলছে যে এই পার্টটাও আসলে বাংলাদেশকে তাদের ম্যাপে দেখাইতে হবে, বাট এমফেসিস করে নাই। এমফেসিস একটার উপরই হয়েছে, সেটা হলো তাইওয়ান। এমফাসিস করাটা এবার আসলে ওই- তাইওয়ানটা অনেক বেশি হ্যাঁ, আছে। বাংলাদেশ তাইওয়ান একটা মেনে নিছে, একটা- বাংলাদেশ এক একটা চীনে meme আছিল আর কি, চলে আসছে। যে চায়না আর বাংলাদেশের অখণ্ড চায়না। মাঝখানে তাইওয়ান কষ্ট হইতেছে মোমেন্ট, অখণ্ড চায়না না। আচ্ছা যাই হোক, আমার কাছে মনে হয় যে ওই যে তোমার সেভেন সিস্টার্স এর কথা বলে মনে আসলো আর কি, গতকাল রাতে দেখলাম যে তোমার ওই যে বিমস্টেকে যে তোমার ইন্ডিয়ার প্রায় এই আমাদের ফরেন মিনিস্টার যে বললো যে ভাই ইউনুস যেটা বলছে এগুলো তো এরকম ওয়ার্ডিং হওয়া উচিত হয় নাই। And ইউনুস বলছিল যে আসলে সেভেন সিস্টার্স আসলে কাইন্ড অফ ওদের ইন্ডিয়ায় যে এই ওয়ার্ডটা সেভেন সিস্টার এটাকে মানতে চায় না, মানে এই ওয়ার্ডটা মানে হইতেছে আলাদা করে আসলে ইন দ্য কনটেক্সট, এটা আমাদের মনে রাখা উচিত যে ইন দ্য কনটেক্সট অফ সেভেন সিস্টার্স ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ ট্রাম্প। একদম লেজেন্ড। গুনলাম না, কাউকে গুনলাম না। ডক্টর মোহাম্মদ ইউনুস তো ওই যে 5ই আগস্টের পর থেকে যতগুলো ইন্ডিয়ান মিডিয়াতে দিছে, ইন্টারভিউ দিছে, ওইখানে সেভেন সিস্টার ওয়ার্ডটা উল্লেখ যখনই তাকে থ্রেট দিছে তখনই সে বলছে Seven সেভেন সিস্টার্স। সো হি ইজ ইন দ্য কনটেক্সট অফ গ্রিনল্যান্ড ট্রাম্প যে কাজ করে, ইন দ্য কনটেক্সট অফ সেভেন সিস্টার্স ইউনুস সেম কাজই করে। ভাই যে আমরা এখানে আছি ভাই, আমরা বাট তার এই জিনিসটা আসলে ভালো একটা মিডিয়াতে ভালো একটা কভারেজ পেয়েছে গতকালে হয়েছে, তো সো দ্যাটস ওয়াই এত বেশি হাইপ উঠে না এখনো পর্যন্ত। another line we are the guardian, we are the only guardian, not guardian, we are the only guardian of Bay of ওদের Bengal. এইটা রিপ্লেট এরকম ছিল যে ভাই আমাদের কাছে তো 6,500 বর্গ মাইলের আমাদের আছে, সমুদ্র বন্দরের এরিয়া আছে, আমাদের বিমস্টেকে আলাদা আলাদা করে সবাইকে দিতেছি, বাট ইট ডাজন্ট মিন যে বাংলাদেশ হলো গিয়ে এত দাপট দেখাবে ওর কিছু একটা। সো ওর কথাগুলো করা ছিল, বাট এগুলো একটু ধামাচাপা খাইছে ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া ওই আর কি, ওই তো মানে ইউনুস মানে অন্তর্জালা যেটা কিছু করার নাই। আচ্ছা এই এলাকার বিষয়, এরপর আবার মোদির সাথে হলো গিয়ে আমাদের ইউনুস ভাই পড়ছে। but when you will say we are the only guardian of the Bay of Bengal, something like sushi, obviously যে বঙ্গোপসাগরে তুমি আর কারো নেতৃত্ব মানতেছো না, and eventually তুমি বলতেছো আসলে তুমি গার্জিয়ান আর কেউ নাই। তার মানে বে অফ বেঙ্গল কি একক সম্পত্তি দাবি করে কাইন্ড অফ লিটারালি যে বে অফ বেঙ্গলে কি হবে তার মানে এটার ভবিষ্যৎ আমরা সেটা নির্ধারণ করব। ভবিষ্যৎ আসলে আমরা নির্ধারণ করব। সো তুমি এখান থেকে আসলে চলে যাওয়াটা বেটার। সো এখন অনেকে প্রশ্ন করতে পারে, এমন অনেকে প্রশ্ন করতে পারে যে আসলে সেভেন সিস্টার্স তো আসলে রাখাইন প্রদেশ বা আরাকান প্রদেশ দিয়েও তো ঢোকা যায়, বা আকসাই চীন দিয়েও ঢোকা যায়, বাট এখানে মনে রাখতে হবে যে দিস ইজ নট আ সেফ প্লেস, দিস ইজ নট আ সেফ প্লেস ফ্রম দ্য বার্থ অফ বার্মা। বার্মার জন্ম থেকে কিন্তু আসলে আকসাই চীন বা আরাকান কিন্তু কখনো সেফ ছিল না, সবসময় কোনো না কোনো ভাবে মারামারি লেগে আছে। বাট ইন দ্য কন্টেক্সট অফ চিটাগাং কিন্তু খুবই সেফ প্লেস, চিটাগাং কিন্তু সেফ প্লেস। বাংলাদেশ ইন দ্য হোল এশিয়া, বাংলাদেশ কিন্তু আসলে মোটামুটি একটা সেফ প্লেস। বাংলাদেশে ভালো একটা সেফ প্লেস, বাংলাদেশ আসলে মোটামুটি সেফ প্লেস, মোটামুটি বলবো না, বাংলাদেশ প্রবাবলি সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বেস্ট একটা বন্দর, লাইক মানে আমরা যদি আমাদের আশেপাশের প্রতিবেশীদের দেখি, যে সার্কের প্রতিবেশীও যদি দেখি, মিয়ানমার সহ, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটানকে আসলে ধরে লাভ নাই, কারণ তারা ল্যান্ডলক এন্ড দে আর ভেরি স্মল। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই মানে মালদ্বীপ বলবো না, মানে এই সাবকন্টিনেন্টাল রিজনে দেখি ইন্ডিয়াতে কনস্ট্যান্টলি, এটা কেউ জানে কিনা জানি না, যে 28টা যুদ্ধ কিন্তু এখনো লেগে আছে, কনস্ট্যান্ট, দে আর আর্মড। সো ছোট ছোট যে সামরিক গ্রুপ থাকে, 28টা সামরিক গ্রুপ কিন্তু অলরেডি ইন্ডিয়ার সাথে যুদ্ধে আছে, এবং মাঝে মাঝে দেখা যায় যে আর্মির কোন একটা আর্ম ভেহিকেল একদম ধসাই দিছে বোমা মেরে। সো এটা হচ্ছে পাকিস্তানেও একই অবস্থা। মায়ানমারের তো আর বললাম না, মায়ানমারতে আমরা বলছিলাম যে একটা ওয়ারিং একটা জোন হয়ে গেছে। সো এতগুলো, আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে কাইন্ড অফ মোনো এথনিক্যাল একটা এরিয়া। এক্স্যাক্টলি, এটা একটা ব্যাপার আছে, মনো এথনিক্যাল আর মনো রিলিজিয়াস ওইখান থেকেও যদি একটু সরে আসে, যে আমাদের প্রতিবেশীগুলোর কথা চিন্তা করি, কলকাতা বা পশ্চিমবঙ্গের কথা যদি চিন্তা করি, এবং সেভেন সিস্টার্স, মিয়ানমার, এখানেও কিন্তু কনস্ট্যান্টলি যুদ্ধ লেগে আছে, কোথাও কিন্তু শান্ত ব্যাপারটা এমন নাই কোথাও। ইন দিস কনটেক্সট ইন বাংলাদেশ, আমাদের দেশে কিন্তু কোনো ধরনের মিলিটেন্ট সশস্ত্র গোষ্ঠী নেই। সো দিস ইজ ভেরি মাচ পিসফুল ফর আওয়ার কান্ট্রি। নাই বলা কি ঠিক হবে? পার্বত্য চট্টগ্রামের যে বিষয়টা, দে আর নট ওয়েল ইকুইপড, ফার্স্ট অফ অল দে আর নট ওয়েল ইকুইপড। বাংলাদেশের একদম, এটা বাংলাদেশের আর্মি, সবচেয়ে বড় কথা অনেক কোনায়, অনেক বাংলাদেশের অনেক চিপায়। বাংলাদেশের আর্মির কনটেক্সটে যদি বলি, যে বাংলাদেশ আর্মি যদি আসলে কখনো কুকি চ্যানামেকে যদি ইন এ ব্যাটল ফেস করে, দে ডোন্ট নিড 1 hour অলসো, তাদের আধা ঘন্টাই এনাফ।
মানে পার্বত্য চট্টগ্রাম ওদের অ্যাডভান্টেজটা যেহেতু পাহাড়ি এলাকা, আমরা ঢুকে একদম ওদের শেষ করতে পারতেছি, কিন্তু ওরা মার্চ করতে পারবে না আমাদের এদিকে। সো ব্যাপারটা এটা যে তারা পাহাড়ে, আমরা এখন পাহাড় থেকে বের হয়ে সমতলে আসা কিন্তু তাদের জন্য পসিবল না। সো তারা পাহাড়েই থাকবে। এখন পাহাড়ে যদি আমি লোক সংখ্যা বাড়াই, ইটস টোটাল ডেট ফর দেম, তারা এটা জানে। তো এই মোমেন্টে বাংলাদেশে আসলে যদি বলি, বাংলাদেশে আসলে কোনো ধরনের আনপিসফুল কোনো কন্ডিশন নাই, বাংলাদেশে কোনো ধরনের কেপেবল সামরিক কোনো ছোট কোনো মিলিশিয়া গ্রুপও পর্যন্ত নাই। সো বাংলাদেশ হইল সবচাইতে সেফেস্ট প্লেস এই এশিয়াতে ট্রান্সপোর্টের জন্য, প্লাস বিজনেস রান করে এদিক দিয়ে বের হওয়ার জন্য। বাংলাদেশে কোনো সাউথ এশিয়া আসলে এই চায়নার ইস্যুর মধ্যে ওয়ান বেল্টের এই রুলসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আর চায়নার ওদিক থেকে হলো গিয়ে শিপমেন্টের জন্য জাহাজের যদি ব্যবস্থা করতে পারে, লাইক পোর্টের জন্য যদি আমার বাংলাদেশকে ইউজ করতে পারে, দ্যাট উইল বি মাচ মোর বেটার। ইভেন আমি যদি একটা করি যে চায়না ফার্স্টে কিন্তু আরাকানের পোর্টগুলোকে চাইছিল, সিলেটে আরাকানের রাজধানীতে ওই অঞ্চলগুলোতে চাইছিল, বাট পরবর্তীতে যেটা দেখা গেছে যে আসলে কিন্তু ওখানে কনস্ট্যান্ট ওয়ার কিন্তু রেজ আছে। ওইটার জন্য কোনো আমরা মেবি সেদিন এটাও বলছিলাম যে আসলে ম্যাক্সিমাম মিলিশিয়া গোষ্ঠীগুলা কিন্তু তাতমাদাওয়ের কিন্তু একদম অ্যাভলিউশন চাচ্ছে না, কারণ অ্যাভলিউশন করলে কিন্তু তাদের লস আছে। সো এরকম একটা মোমেন্টে যেখানে কনস্ট্যান্ট ওয়ার রেজ হইতেছে, সেখানে আসলে ট্রান্সপোর্ট আসলে কতটুকু সেফ সেটা কিন্তু একটা পদ্ধতি। অনেক দিন লাগবে ডেভেলপমেন্ট করতে, এটা শুধুমাত্র যে আমরা বলতেছি বিশ্লেষণ না, এরকম না। সরাসরি বলতেছে যে সেভেন সিস্টার্স কে যদি মানে ব্যবসা করতে হয় আমাদের এখান দিয়েই করতে হবে, যে একদম মানে পাবলিকলি বা ইন্টারন্যাশনালি ভোকালি এটা এভাবে খুব ভোকাল না। ওই তো বলা আর কি যে ভাই আমাদের লাগবে, এলাকাটা তো আমাগো, জানো এলাকাটা আমাগো ভাই, যাওয়া লাগবে আমাগো দিয়া, এটা হলো কি অবস্থা। এই হলো যে আমাদের বাংলাদেশ চায়নার ভালো একটা ই ছিল। এন্ড ইভেন্চুয়ালি এখানে আরো কয়েকটা পয়েন্ট রেইজ করা উচিত মেবি, সেটা হলো যে বর্তমানে চিকিৎসা ব্যবস্থায় হেলথ সেক্টরে 100 মিলিয়নের মতো দিছে, দুইটা হাসপাতাল ডেডিকেটেডলি করা হয়েছে শুধুমাত্র জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য। এটা কোন প্রদেশে, ন্যানিং প্রদেশ নাকি গুয়ানজু প্রদেশ, এটা এখন আমার এক্স্যাক্টলি মনে নাই। প্রদেশটা অবভিয়াসলি সাউথ ইস্টের দিকে, তবে এক্স্যাক্টলি আমি বলতে পারতেছি না, বাট দুইটা হাসপাতাল ডেডিকেটেডলি করা হয়েছে যে এখানে বাংলাদেশে চিকিৎসা করা হবে। এবং বাংলাদেশ থেকে চায়না, চট্টগ্রাম থেকে চায়নার পোর্ট, এটা একটা সিটি, এটাও মনে পড়তেছে না, ওইখানে আসলে দুইটা হাসপাতাল দেওয়া হয়েছে। ওইখানে টিকেটের দাম কমসে কম মেবি 10,244 টাকা বা 20,000 টাকার মধ্যে রাখা হয়েছে, 10,000 থেকে 20,000 টাকার মধ্যে। সো এটা কিন্তু খুবই এখন এটা আসলে আর বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য বাংলাদেশের আগে চায়নায় যায়, এখন চায়নায় যাবে, মানে বাংলাদেশ ভারতে না গিয়ে এটা কিন্তু বাংলাদেশের হেলথ সেক্টরের উপরে চায়না মানে ইন্ডিয়ান এইটা কিন্তু ওয়ান ম্যান স্টপ পাওয়ার ছিল যেটা এখন আর এট দিস পয়েন্ট থাকে না। ইভেন্চুয়ালি এইটাতে আসলে ইন্ডিয়ার রেজটা সবচেয়ে বেশি হইছে। সবচেয়ে ক্ষতি হচ্ছে যে ইন্ডিয়ার সব স্টেট যেমন চেন্নাই বা চেন্নাই এলাকা বা মাদ্রাজের যে এলাকাগুলি যেখানে আসলে যেখানে বাংলাদেশের মানুষ যাইতো, বেঙ্গালুরু যে এখানে চিকিৎসার জন্য যাইতো, ভেল্লোর অফ করে রাখছে মেডিকেল একেবারে ইমার্জেন্সি হইলো তাইলে মানে ওদের জন্য একটা হচ্ছে ইন্ডিয়ান সরকার নিজে থেকে তো আবার ইয়া দিচ্ছে, প্লাস হচ্ছে অবভিয়াসলি ওদের যেহেতু আমাদের একটা অল্টারনেটিভ ক্রিয়েট হয়ে যাচ্ছে সামনে, হয়তো ওদের আরো ইভেন্চুয়ালি আমরা যদি কলকাতার যদি ব্যবসায় সমিতির কথা দেখি, তারা ওরাও কিন্তু প্রথম থেকে কিন্তু প্রায় গত বছর সেপ্টেম্বর থেকে বারবার বলতেছিল যে ওদের আগস্ট থেকে কিন্তু আসলে ব্যবসা বন্ধ যাচ্ছে। এবার ঈদে কিন্তু সবচেয়ে খারাপ একটা মানে ব্যবসায়িক অবস্থার মধ্যে যে কলকাতার ম্যাক্সিমাম ব্যবসায়ী গেছে। সবচেয়ে বড় কথা যে টুরিস্ট যারা ছিল বা ট্যুরিজমে ব্যবসা করতো ভারতে, তারা কিন্তু খুবই লস প্রজেক্টে আছে, বিশেষ করে শিলিগুড়ির মতো জায়গাগুলা বা কলকাতা সাউথ কলকাতার মতো জায়গাগুলা মানুষ কি বেশি যেত মানে ম্যাক্সিমাম লাইক দেখো ইন্ডিয়াতে ট্যুরিজম করাটা মানে ইকোনমিক্যালি চিপেস্ট ছিল বাংলাদেশে নরমালি, বাট লাইক যখন আপনি বাংলাদেশীদেরকে ঠেকাই দিচ্ছেন। কিছুদিন আগে ইন্ডিয়াতেও তো এমন ঘটনা ঘটছে না যে টিভির রিপাবলিক টিভির যে একটা জোকারটা, মোটা জোকারটার নাম ময়ূর, হ্যাঁ, কৃষকদের একটা বড় গ্রুপ যে ওদের বাসা ঘেরাও করছিল, কেন? কারণ ওর প্রোপাগান্ডার জন্য ওদের ব্যবসা হইতেছে না। ইভেন আমাদেরকে কিন্তু আসলে হাসান সবসময় বুঝায় রাখতো যে বাংলাদেশে পেঁয়াজ হয় না, বাট ইমাজিন বাংলাদেশে দেশি পেঁয়াজের দাম হলো 30 টাকা, এরপর আসুক দেয়ার ইজ নো ইন্ডিয়ান পেঁয়াজ নাও ইন বাংলাদেশ মার্কেট, কোনো ধরনের ইন্ডিয়ান পেঁয়াজ নাই, বাংলাদেশে পেঁয়াজের দাম 30 টাকা, বাংলাদেশে আলুর দাম এখন 25 টাকা। বাংলাদেশে কিন্তু সবচেয়ে জিনিসগুলো ইম্পোর্ট করতে ভারত থেকে, যে খাদ্যদ্রব্যগুলো, ওইগুলো কিন্তু আসলে দেখা গেল যে আসলে বাংলাদেশে কোনো শর্টেজ নাই, আসলে বাংলাদেশে এগুলো অটোমেটিক হইতেছে। এন্ড ইভেন্চুয়ালি সবচেয়ে বড় যেটা
মেডিকেল সেক্টরের মাধ্যমে মেডিকেল ট্যুরিজম বলে একটা ব্যাপার আছে ইন্ডিয়াতে, সেই মেডিকেল ট্যুরিজমের 28-36% মূলত বাংলাদেশিরা ডোনেট করতো, আসলে ডোনেট মানে বাংলাদেশিরা খরচ করতো, কন্ট্রিবিউট করতো, যেটা কিনা খুবই ট্র্যাজিক্যালি ফেল করছে লাস্ট 6-7 মাস, এবং এটা আরো ফেল করবে যখন চায়নার মতো একটা দেশ বাংলাদেশের মতো দেশকে একটা ফ্রি পাস দিবে, যে আমি 15,000 টাকায় চায়না যাইতে পারতেছি। ইটস নাথিং। লাইক আমি যদি বলি যে আমাদের যদি ব্যক্তিগত ভাবে কথা বলি, যে আমরা যখন রাজশাহীতে যাই, আমাদের ইনা ফ্যামিলি বা যাদের গাড়ি আছে তারা খুব ভালোভাবে জানে যে অ্যারাউন্ড, আমি যদি বলি যে খুব আরামে এসেও যদি যাই, আমি যদি একটা হাইস ভাড়া করেও যাই, তাহলে আমার ঢাকা থেকে রাজশাহীতে যেতে অ্যারাউন্ড 6,000-7,000 টাকার মতো লাগে। সো এরকম একটা রেট যেটা 6,000-7,000 টাকা ইজ মেয়ারলি চিপেস্ট। তো এরকম 10-15 আমি ধরলাম 15,000 টাকায় সর্বোচ্চ 20 ধরলো, ইটস নাথিং যে আমি আমি চায়নাতে যাইতেছি জাস্ট 20,000 টাকা দিয়ে। তো এটা খুবই মানে খুবই চিপ, মানে যে আমি চায়নাতে 20,000 টাকা যাইতেছি, আমার ওখানে চিকিৎসা তো আবার ফ্রি, মোটামুটি আমার জন্য বাংলাদেশের জন্য ফ্রি করা হয়েছে। সো আমি যদি ধরেও নিই যে 50,000 টাকা আমার খরচ হলো চিকিৎসা বাবদ, ইটস লাইক যে একটা হেভেনে যাইতেছে, আমি একটা চিকিৎসার হেভেনে যাইতেছি, আমি 50,000 টাকা এত ভালো একটা ট্রিটমেন্ট পাইতেছি, তারপর চাইনিজ ট্রিটমেন্ট। সো ইন দিস হোল 2 লাখ টাকার জায়গায় 50,000, 2 লাখ অ্যাট লিস্ট। সো এখানে আমার যেটা হইতেছে যে এখানে চায়না মানে লিটারালি ভারতের মতো দেশগুলা কিন্তু খুবই পরিমাণে একটা রেজে থাকবে যে তাদের মেডিকেল সেক্টরের বিজনেসটা কিন্তু অনেকটা উঠে যাচ্ছে। এটাই তো ধসে গেছে। আর আরেক দিক মানে বাংলাদেশ থেকে যে কন্ট্রিবিউশন ওইটা তো নাই, প্লাস এখন একটা অল্টারনেটিভ আর ওরা করে ফেলছে। সবচেয়ে বড় কথা যারা ভাবে বা অনেকেই ভাবে যে আসলে যদি আমি আমদানি করি তাহলে মেবি হয়ে যাব, যে ওর উপর মেবি নির্ভরশীল হয়ে থাকবো। ব্যাপারটা কিন্তু এমন না, বিজনেস কিন্তু এমন না যে আমি আমদানি করতেছি তাই আমি ছোট মানুষ, ব্যাপারটা কিন্তু এমন না। আমেরিকা কিন্তু আমাদের কাছ থেকে আমদানি করে, আমেরিকা আমাদের উপর ট্যারিফ বসাইছে জাস্ট বিকজ, এখানে তো অবভিয়াসলি চায়নার প্রসপেক্ট আছে, বাট আমেরিকা যে কারণ যে দেখাইছে আমাদেরকে ট্যারিফের যে কারণ দেখাইছে সেটা হলো আমেরিকার সাথে বাংলাদেশের বিজনেসের ডিসটেন্স ইজ হিউজ। বাংলাদেশের সাথে প্রায় $271 বিলিয়ন মানে গ্যাপ আছে, যে ওরা আমাদের থেকে $271 বিলিয়ন কম বাণিজ্য করে, মানে আমরা ওদের রপ্তানি আয় আমাদের থেকে $271 বিলিয়ন মতো কম আয়, আমি যদি মেয়ালে যদি ভুল না করি $271 বিলিয়ন কম। সো আমেরিকার সাথে যেসব দেশের এরকম বিজনেসের ডিসটেন্স আছে সেই দেশগুলোর উপর কিন্তু ট্যারিফ বেশি বসানো হয়েছে, এবং ট্রাম্প এটাও বলছে যে যদি কেউ ট্যারিফ কমাইতে চায় তাহলে তাদের সাথে বিজনেসে আসলে আমাদের একটা করতে হবে, সমতার দিকে আগাতে হবে। তবে এটা মেবি সোজা হইতে পারে যে নর্থ ডাকোটা, আয়োনিয়া, ইন্ডিয়ানা এরকম প্লেস গুলোতে কিন্তু অনেক পরিমাণে গম, বার্লি বা ওটস এই জাতীয় জিনিসগুলো হয়, যেটা কিনা আসলে বাংলাদেশ খুব ইজিলি মানে এই ডিরেক্টলি উইদাউট দ্য ইন্টারভেনশন অফ দ্য মেইন গভর্নমেন্ট জাস্ট আমরা ট্যারিফ গুলো নিয়ে একটু বলি, একটু আমরা ডিরেক্টলি আসলে এই স্টেটগুলো থেকে নিয়ে আসতে পারি, যেটা আসলে দাম কম হবে। চায়নার উপরে দিছে 34%, তোমার বেশি দিছে ভিয়েতনামের উপর 46%, তোমার হলো যে অ্যারাউন্ড ইন্ডিয়ার উপরে 27, 37 এগুলোর উপরে ইসরায়েলের উপরে দিছে 17%। ওকে পাকিস্তানকে 29, পাকিস্তানকে 49%, পাকিস্তান মেবি 29। পাকিস্তান হ্যাঁ বিশেষ করে এটা বলতে হবে, বিশেষ করে যেসব দেশের উপর বেশি নারাজ হয়েছে কম্বোডিয়া, ভিয়েতনাম বা এই যে থাইল্যান্ড বা এইরকম দেশগুলোর দিকে, মানে মিয়ানমারের পাশাপাশি বিশেষ করে আরো স্পেসিফিকলি যারা আসলে মালাক্কা পুরানের এই আশেপাশের দিকে আছে, এবং ওর বন্ধুদেরকে হলে কম দেওয়া হয়েছে। সো देयर ইজ নো নেম অফ রাশিয়া ইন দ্য লিস্ট। ট্রেড ব্যালেন্সের একটা বিষয় আছে, শেয়ার ইম্পোর্টসের একটা বিষয় আছে, কারণ আমাদের বাংলাদেশের সাথে 1% এর কম হলো বা ইউএস ইম্পোর্টস করে, সো অনেকগুলো ম্যাটার করতেছে আর কি। সো বেসিক্যালি বিষয়টা হলো যে ট্যারিফ দেওয়ার মাধ্যমে আসলে আমাদের মেইন বিজনেসটা আমেরিকার সাথে ছিল যে তোমার ইসের উপরে, যে গার্মেন্টস বিজনেসের উপরে হলো 37% ট্যারিফ দিছে। আমরা কিসের কি পাঠাবো আর কত টাকা লাভ করবো আর কত কি করবো, ঠিক না? বিকজ আমরা এতদিন পর্যন্ত অল্প টাকায় করতাম, বানাইতাম, এন্ড লাইক ভালো একটা দামে সেল করতে পারতাম, এন্ড আমাদের ভালো একটা হইতো, লাভ হইতো। এন্ড এট দিস পয়েন্ট এখন তোমার হলো ট্যারিফ বসানোর পরে হলো ভালো একটা অ্যামাউন্টের কাটাকাটি হবে আর কি, ওদের দাম বাড়বে, ইট ইজ ওকে, ওদের সাইড থেকে প্যারাও নাই, ওদের পাবলিকের তো বেশি পে করতে হবে এর জন্য। তখন আমাদের দেশের ডিমান্ড, আমাদের দেশের কাপড়ের ডিমান্ডটা আস্তে আস্তে হইতে থাকবে যে ভাই আমার চায়না থেকেও আসতেছে একই প্রাইসে, আর ইউ থেকেও, ইংল্যান্ড থেকে আসতেছে, কারণ আমি ইংল্যান্ডেরটা কিনবো না, কেন বাংলাদেশটা কিনবো। ও ট্রাম্পের নিজের কোম্পানি হলো তোমার বাংলাদেশে বাংলাদেশ থেকে বানায় তারপর নিয়ে যায়। সো
বেসিক্যালি আমি জানি না ট্রাম্পের ব্রেনটা কিভাবে ওয়ার্ক করছে, বাট দ্য থিং ইজ দ্যাট বাংলাদেশের সাথে তবে এখানে ব্যাপারটা হলো যে পোশাক রপ্তানিতে বাংলাদেশের রেসার কারা কারা আছে? ফার্স্ট অফ অল ইন্ডিয়া আছে, হ্যাঁ ইন্ডিয়া আছে এন্ড চায়না আছে। ব্যাপারটা হলো ইন্ডিয়ার উপরে 27%, ওদের উপরে তো সেমই কম, 10% না কম, 10% কম আছে আরএমজি 10% সেক্টরের কম, দিক থেকে। 10% তো বুঝতে যে আমরা ওই দিকটা বিবেচনা করি যে এবার আসে পার্সেন্টেজের ডিফারেন্সটা কিন্তু এবারে ভূমিকা রাখে। এখানে কিন্তু আবার একটা ব্যাপার আছে যে ইন্ডিয়ান পোশাক শিল্পের পোশাকের দাম কিন্তু আমাদের থেকে আবার একটু বেশি, কারণ ওদের দেশের গার্মেন্টস এর ক্ষেত্র এই জিনিসগুলো কিন্তু একটু আমাদের নন লিভিং না, এটা একটু আমাদের থেকে একটু না, ওদের খরচ বা প্রোডাকশন আসলে একটু বেশি, আবার প্রোডাকশন কস্ট। সো ওই 10% সমন্বয় করে কিন্তু আসলে দিন শেষে দেখা যাবে যে বাংলাদেশেরটা আর ভারতের দাম আবার সেম। আর চায়নার কাছ থেকে তারা কতটুকু নিতে আগ্রহী আসলে এটাও এখন একটা ফ্যাক্ট আছে। তবে একটা জায়গায় হয়তো বা বাংলাদেশের পোশাক শিল্প আমেরিকার কাছে একটু হলেও মারা খেয়ে যেতে পারে, সেটা হলো চায়নার কারণে বিভিন্ন আফ্রিকান দেশে গার্মেন্টস শিল্প আবার একটু উত্থান হয়েছে, যারা কিনা বাংলাদেশের থেকেও চিপ রেটে কাজগুলো করে দিতে পারবে। সো তাদের দিকে যদি আমেরিকা ঝুঁকে যায়, হ্যাঁ রুয়ান্ডা বা মিডল আফ্রিকার দিকে দেশগুলো, একটা প্রশ্ন থাকে যে আসলে লাইক এট দিস মোমেন্ট আমরা দেখছি যে আরএমজি সেক্টর, যে রুয়ান্ডার যে আরএমজি সেক্টর, রেডিমেড গার্মেন্টস সেক্টরটা, ঠিক আছে, এটা কিন্তু একটা মানে রাইজিং মানে বিসেট, এটা কিন্তু বাংলাদেশের যেমন আরএমজি সেক্টরটা কিন্তু ওরা পুরান একটা সেক্টর, ইটস নট লাইক যে এটা এখন শুরু হতে বা 2000 বহুত আগে থেকে চলে আসতেছে। তো ওরা আসলে বাংলাদেশের লেভেলে আসতে আসতে এটা একটা কোয়ালিটির যে বিষয়টা, কোয়ালিটি এন্ড এক্সিলেন্সের বিষয়টা আসলে বাংলাদেশের আরএমজি ওদের গ্রোটা খুব হাই হওয়ার সময়, কারণ দে আর সো মাচ বিজনেস ফ্রেন্ডলি। উদাহরণস্বরূপ তোমার বাংলাদেশে যদি একটা অফিশিয়াল বিজনেস কোম্পানি বানাইতে হয়, তোমার অফিশিয়াল কাজ মানে কাগজপত্রের কাজ করতে তোমার যত 6 মাস লেগে যাবে। ওদের দেশে এখন রুয়ান্ডাতে 3 ওয়ার্কিং ডেজ এরকম। বাট আমাদের প্রশ্ন হলো যে পোশাক শিল্পের দক্ষতা কতটুকু, এক্সিলেন্সটা আসলে আমাদের লেভেলে আসা অ্যারাউন্ড 40 জিয়াউর রহমান, এটা বাংলাদেশে আরএমজি ওয়াজ জিয়াউর রহমানই তো বাংলাদেশের পোশাক শিল্পের আসলে উত্থান ঘটেছিল, এটা অ্যারাউন্ড মেবি 1979 বা 80 সালের দিকে। সো ইটস অ্যারাউন্ড 40 to 45 ইয়ার্স যে লেগাসি ক্রিয়েট হয়ে গেছে। এবং আমরা যে কতটুকু দক্ষতার সাথে করতে পারছি সেটা সবচেয়ে বড় ব্যাপার হলো যে ইন্ডিয়ার মতো একটা বিগার কান্ট্রিকে আমরা পিছিয়ে ফেলাই দিচ্ছি। ওদের জনসংখ্যা যেখানে আমাদের থেকে প্রায় 6 থেকে 7 গুণের মতো, এখন মেবি 7 গুণ, 7 বা 7.5 গুণের মতো। সো এত হিউজ একটা ক্রাউড নিয়েও তারা কিন্তু আমাদের সাথে পারে নাই শেষ পর্যন্ত। এবার দিন শেষে আমার ভালো ধরনের এক্সপোর্ট হতো তোমার ইসের মধ্যে আর কি জানি বলে। তবে ওরা যেহেতু বলছে যে যদি বাণিজ্য ডিসটেন্সটা কমে আনা যায় তাহলে ওরাও ট্যারিফ কমাবে। যেটা বললাম যে আয়ন, গম, বার্লি বা সয়াবিনের মতো প্রোডাক্ট। ভিয়েতনাম তোর পাশে একটা দেশ, সব কাছাকাছি। ওর কে ভিয়েতনাম ভিয়েতনাম মানে কি ভিয়েতনাম? না ভিয়েতনাম না, সরি এখন যেটা হলো যে তো কাছে ভাই, বাংলাদেশ থেকে তো লাইক বার্লি, আমি যদি বলি যে বাংলাদেশে কিন্তু এখন সামনে একটা প্রোডাক্টসের অনেক বেশি ঝোঁক উঠবে, সেটা হলো যে ওটস প্লাস সেরেলাক্স, এই দুইটা প্রোডাক্টে কিন্তু অনেক ঝোঁক উঠবে। প্লাস আরেকটা জিনিসের ঝোঁক উঠবে, সেটা হলো যে আমি যদি নামটা মেনশন করি, নামটা হঠাৎ করে ভুলে গেছি, সেটা হলো সো কল্ড XYZ, নামটা আমার এখন মনে পড়তেছে না। যাই হোক, সয়াবিন। এখন যেটা হয়েছে যে আমাদের দেশে সরিষার যে বিজনেস, সেটা আসলে অনেক হয়ে গেছে, একটু নিষ্ক্রিয় হয়ে গেছে। যদিও সরিষার তেল আসলে বাংলাদেশের মানুষের জন্য না, সরিষার তেল মানে বাংলাদেশের ইনহেরিট যে তেলের বিজনেস সরিষা, সেটা হয়তো বা এখন একটু ডালে আছে, একটু না আসলে ভালো রকম ডালে আছে। এখন সয়াবিনের বিজনেসটা যদি আমরা আমেরিকার বিভিন্ন স্টেট গুলা, দ্যাট মিনস মিডল স্টেট যেগুলো আছে, লাইক আয়োনিয়া, নিউ ডাকোটা, দেন দ্য নিউ মেক্সিকো, দেন টেক্সাসের মতো এরিয়াগুলা, যারা আসলে রক্ষণশীল এবং যারা কৃষি প্রধান, তাদের সাথে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা কম দামেও পাইতে পারবো, প্লাস এই ট্যারিফটাও আমরা কমায় আনতে পারবো। সো এটা একটা হইতে পারে। অবশ্য আমরা এই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে ডিপ্লোমেসি অবশ্যই বিশ্বাস করি যে হি ক্যান ডু দিস, সে কেউ না একটা উপায় বের করতে পারবে। কারণ আমার দেখা মতে সাউথ এশিয়াতে এবং তার উপর কোনো ডিপ্লোমেট নাই, আই ক্যান সেল লাইক দিস। যাই হোক, ওই তো আমেরিকার ট্যারিফ একটা ভালো একটা বিষয়। ওইদিকে অন্য দুইটা বিষয় হলো যে তোমার ইন্ডিয়াতে ওয়ার্ক ফ্লো হয়েছে, বিল পাস হয়েছে লোয়ার পার্লামেন্টে, বাট ওইটা নিয়ে হয়তো বা পরের কোনো এপিসোডে কথা বলবো, বিকজ ওইটা নিয়ে ভালো একটা ডিটেইলস দরকার। কারণ আমরা দেখতেছি যে আসলে এখন একটা আপডেটের উপর আছে, এখন আন্দোলন শুরু হয়েছে,
এটা একটা বিষয়। এটা আসলে এখনো ফাইনালাইজেশন মানে তারপরে- একটা এন্ড ফলাফল মাত্র দেখা দেখা যাচ্ছে। তারপরে তোমার হলো বিমস্টেকের মধ্যে মায়ানমারকে দেখা গেছে, এটা একটা ইস্যু কাইন্ড অফ, এটা জিওপলিটিক্যালি একটা ইস্যু হইলো, বাট তুই তো মায়ানমার কিছুটা আসা ট্রাই করতেছে, ব্যাক আসা ট্রাই করতেছে বিমস্টেকের মধ্যে আসছে যেহেতু। লাইক আসলে বাট স্টিল একটা কোশ্চেন থাকে যে মায়ানমার আসলে যেহেতু এখনো জুনটা চালাচ্ছে, তো আসলে পৃথিবীর মোস্ট কান্ট্রি যেহেতু অন্তত ফেসে বা আনফেসে গণতন্ত্রকে সমর্থন করে, ডেমোক্রেটিক্যাল পলিটিক্সকে সাপোর্ট করে, সো আসলে টাটমাডাওকে আসলে কতটুকু স্পেস দেওয়া হবে? এন্ড ইভেন্টুয়ালি তাসমাদাও কি আসলে দেশের উপর হোল গভর্নেন্স আছে তাও তো না। না তা বলছি না, কিন্তু স্টিল টাটমাডাও কি রেকগনাইজড গভর্নমেন্ট নাকি যারা ডেমোক্রেটিক তারা রেকগনাইজড গভর্নমেন্ট? এটা একটা ভালো বিমস্টেকের মেবি কারো মেনে রেকগনাইজ না। নিতেছে আর কি, দ্যাটস দ্য থিং আর কি। তোমার তো এটা বাংলাদেশ আচ্ছা বাংলাদেশও সফট একটা মেনে নিয়েছে তো তারা, কারণ জানতো সরকারের সাথে তো হয়তোবা বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বসবে সামনে। আর আরেকটা তবে ইন্টারন্যাশনাল অন্য যে অর্গানাইজেশন বিমস্টেকের যারা অন্য স্টেক হোল্ডার তারা আসলে কতটুকু মানবে, দ্যাটস আ গুড কোশ্চেন। সবচেয়ে বড় কথা বড় ভাই চায়না মানে বিমস্টেকের মধ্যে তো আসছে। যাই হোক, এটা একটা বিষয়। আমরা অথবা এই টপিকটা গেল, ঈদ গেছে, and eventually yes obviously we have to talk about the Eid because বাংলাদেশের মানুষ লাস্ট 20-30 বছরে কখনো এভাবে ঈদ উদযাপন দেখছে কিনা, বা বাংলা স্বাধীনতার পর কখনো এরকম ভাবে ঈদ উদযাপন দেখছে কিনা, মানে যেখানে ঈদ বাদে অন্য কিছু হচ্ছে সার্বজনীন উৎসব, সেখানে ঈদটা ঈদই হয়ে গেছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় উৎসব। তো ফার্স্ট অফ অল আমরা আসলে মানে আমাদের দেশে অ্যাজ এ মুসলিম আমরা কখনো আসলে এভাবে ঈদ উদযাপন করব কিনা আমরা কখনো দেখি নাই। ইভেন এটা রোজার সময় থেকে শুরু হয়েছিল, কারণ যদি মাথায় থাকে যে সাইমুম শিল্পী গোষ্ঠী এটা ফার্স্ট টাইম কাসিদা পালন করছিল, কাসিদা বের করছিল, যেটা আসলে সালতানাতের সময় বাংলা সালতানাতের সময় দেখা যেত যে যখন রোজা ঈদের রমজানে চাঁদ উঠতো তারা রমজানের সওগাত বা কাসিদা গাইতো। সো সাইমুম শিল্পী গোষ্ঠী এট দ্য ফার্স্ট টাইম এটা শুরু করছিল এবং রমজানের চাঁদের মিছিল একটা দেখা গেছিল, বাট এটা তখনও আমাদের এতটা টাচিং করে নাই যেটা যতটা আসলে ঈদে উদযাপনটা হয়েছে। যে যখনই আমরা দেখলাম যে ঈদের চাঁদ উঠছে প্রত্যেক জায়গা থেকে ঈদ মিছিল বের হয়েছে, যেটা আসলে খুব মানে আগে হইতো, যেটা বাংলা সালতানাতের সময় এখানে একটা জিনিস দেখার ব্যাপার কি, বর্তমান সরকারে আমরা এটা সবাই কিন্তু খেয়াল করছি যে সরকার গঠন হয়েছে এবং সরকার গঠনের পর মোটা দাগে 2 সপ্তাহের মতো সরকারের পপুলারিটি ছিল, এরপর নেক্সট 2 মাসে এটা এক্সপোনেনশিয়ালি এটা মানে পপুলারিটি কমছে। কিন্তু এখন লাস্ট অন্তত 1 মাসে বিশেষ করে রোজার পর থেকে এর আগে হচ্ছে না রোজার আম সবাই লাইক কয়েকটা পয়েন্ট বলা হয়েছে বাংলাদেশে যে লাইক এখানে এবার রোজার দামে কোনো দাম বাড়তেছে না, যে উইকটা ডক্টর মোহাম্মদ ইউনূস একসাথে কয়েকটা সেঞ্চুরি করলো, ইউরোল মাসের সাথে বৈঠক করলো, এখানে গেল ওইটার পর থেকে এখন পর্যন্ত আবার সেই পিক পপুলারিটিতে একটা পিক মোমেন্ট আসছে। যে বাংলাদেশে এই রমজানে আমরা যদি দেখি যে বিদ্যুৎ সমস্যা বাংলাদেশে কিন্তু আসলে রোহিঙ্গাদের ওইখানে যাওয়া বিদ্যুৎ সমস্যা, এবং সবচেয়ে বড় কথা হইলো যে রোহিঙ্গাদেরকে ট্রিট করা হয়েছে ঠিক ওভাবেই, ওরা যেভাবে করে ট্রিট হইতে চায় ঠিক সেভাবেই ট্রিট হয়েছে। ওরা ওদের ইভেনচুয়ালি ওদের ভাষাকেই ওরা প্রাধান্য দিচ্ছে। ইটস নট লাইক যে আমি চাবো আমার নিজের ভাষাকে ইন্ট্রোডিউস করা ব্যাপারটা না, ওরা যে ভাষা বুঝে ওই ভাষা দিয়ে কথা বলা এবং ওদের সাথে ইফতারে করা। এবং সবচেয়ে বড় কথা পৃথিবীর প্রত্যেকটা দেশ টিপিক্যাল শরণার্থী ওয়ার্ডটা ইউজ করলো, সে ইউজ করছে ডক্টর মোহাম্মদ ইউজ করছে হলো মেহমান। এবং ঈদের দিনও কিন্তু তারা ফেসবুক পেজ থেকে গভর্নমেন্টের ফেসবুক পেজ থেকে কিন্তু বলা হয়েছে যে আমাদের দেশেও কিন্তু অন্য অনেক মেহমান আছে, তাদেরকে আমাদের খেয়াল রাখা উচিত। সো সে কিন্তু বারবার এই মেহমান ওয়ার্ডটা ইউজ করে। এবং আরো একটা ব্যাপার সেটা হলো যে ঈদের সময় এই প্রথম আমাদের মেবি এত মানে কখনো মানে সবসময় দেখতাম যে ঈদের সময় আসলে দ্রব্যমূল্যের দাম হঠাৎ করে বেড়ে গেছে। ইট ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের লাইফে অ্যাটলিস্ট যে আমরা কখনো দেখি নাই যে এভাবে করে দাম কন্ট্রোল করা, দাম এত কন্ট্রোলে আছে। ইভেন যাতায়াতের সময় যেই ভোগান্তি থাকতো যে বাসের ভাড়া ডাবল করে দেওয়া, বাসের ভাড়া দ্বিগুণ হয়ে গেছে, ঠিক করে দিয়েছে, 1.5 গুণ হয়ে গেছে। ট্রেনের মধ্যে ছাদ দিয়া মানুষজন যায় না, এটা আমি মানতে পারতেছি। সবচেয়ে বড় কথা আমার কাছে ব্যক্তিগতভাবে হাসি লাগছে যে একটা লোক দেখলাম যে ট্রেনে তার বাসের ভাড়া দাম মেবি 1140 টাকা, তার জায়গায় 150 টাকা রাখছে, 10 টাকা বেশি রাখছো, 10,000 টাকা জরিমানা দাও। তো আমি যদি 1000 টিকিটও যদি বিক্রি করি তাহলে আমি 1000 টিকিট বিক্রি করলে হয়তো বা 10,000 টাকা উঠবে। সো 1000 টিকিট তো আর বিক্রি হয় নাই তোমার তো ইনিশিয়াল, তো 10,000 টাকা লস। ভালো একটা গেছে। সামিউল, তোমার ঈদ কেমন গেল? আচ্ছা আরেকটা জিনিস অ্যাড করি, ঈদের সময় এক লোক সাংবাদিককে সে বলতেছে যে সে ট্রেন মিস করছে
এবং ট্রেন মিস করার কারণ হলো ট্রেন রাইট টাইমে ছেড়ে গেছে। হ্যাঁ এখানে এটা তো ঈদের মানে দিনে- ঈদের এটা দিনে অলওয়েজই বলা হয় যে ট্রেন তো লেট করবে, বাট ইটস উইয়ার্ড যে এবার ট্রেন লেট করতেছে তাও না। ঈদের সময় এবার এবারে এটা আমরা বলি যে weird। রাজশাহীগামী অনেক ট্রেন দেখা যায় ওখানে আসলে ওয়ান লাইন সিস্টেম, মানে ওখানে অনেক ক্রসিং হয় এবং ট্রেনের সংখ্যা প্রায় 50টা কাছাকাছি। ওইখানে দেখা যায় যে ঈদের সময় 3 থেকে 4 ঘন্টা বা ইভেন 5 ঘন্টা মতো লেট হয়। তো সেইখানে রাইট টাইমে ছেড়ে যাওয়া ইভেনচুয়ালি এমন না যে 2 মিনিট লেট হয়েছে, ব্যাপারটা এমন না। 3:31 মানে 3:31-এ। সো সামিউল, ঈদ কেমন গেল তোমার? ঈদ এই যে আর কি এবারের বাড়িতে একটু ইউনিক ছিল। কাছাকাছি। রাজশাহী বা বাংলাদেশের যে কি বলে নর্থ ওয়েস্টার্ন সাইড এগুলো একটু ঘুরে টুরে আসলাম। বাংলাদেশের ঈদ নিয়ে তোমার কি মতামত? রাফি তো সত্যি, অনেকগুলো কথা তবে বললো। যেটা খুব অদ্ভুত হয়েছে এবার আসলে মাইকটা খুব উইয়ার্ড একটা বিষয় লাগছে যে অনেক আগ্রহ ছিল অনেকের যে ঈদ মিছিল বিষয়টা নিয়ে, ঠিক আছে, প্রান্তিক পর্যায়ে যে ঈদ মিছিলগুলি হয়েছে এটা একটা মজার বিষয় ছিল, বাট সেন্ট্রাল যে ঈদ মিছিলটা হইলো এটার কিছু কনসেপ্ট আসলে লাইক বাংলাদেশের মানুষও মনে হয় আশা করে না যে এই ঈদ মিছিলে আসলে এই বিষয়গুলি হবে। লাইক যেমন ঈদ মিছিলের মধ্যে র্যান্ডমলি লাইক নববর্ষে একটা ভাইব আনা হয়েছে, যেটা লাইক আই ডোন্ট থিঙ্ক যে ইট গোজ ওয়েল উইথ দ্য ফিলিংস অফ আর ভাইবস অফ দ্য ঈদ, বাট স্টিল ইট অকার্ড। এবং এটা নিয়ে আসলে যত সমালোচনা হয়েছে আমরা জানি, ম্যাক্সিমাম মানুষ এটাকে সমালোচনা কারণ লাইক করছে। দিস ডাজ নট গো উইথ দ্য ভাইব অফ দ্য ঈদ। এটা আসলে যায় না। এখন আপনি ধরেন লাইক নববর্ষের ভাইবের সাথে কি যেত যে আমরা বড় বড় ভাস্কর্য বানাই এটাকে টানবো, সমস্যা হচ্ছে ঈদের সেম কাজটা করা হয়েছে। ইনফ্যাক্ট আমাদের যে ধর্মোপদেষ্টা মানে রিলিজিয়ান মিনিস্টার উনি নিজেই বলতেছে যে what the hell bro, এগুলো কি like ঢুকাইছে? what is stockard and উনি নিজেই বুঝতেছে যে this does not go with the vibe of the it does not go with the like যে শিক্ষা এদের যে শিক্ষা এটার সাথে যাচ্ছে না, নট আওয়ার কালচার। এটা নট আওয়ার কালচার। এটা আসলে দেখেন ভাই নববর্ষে এটা হবে, এটা স্বাভাবিক, আমরা জানি, বা অন্য একটা অনুষ্ঠানে ভাস্কর্য টানা যেতে পারে, বাট what is happening is ঈদ প্রসেশন কই থেকে এগুলি আসে, how does this সবচেয়ে occur? বড় কথা যখন ঈদের চাঁদ ওঠে মানুষ এমনিই আসলে খুশি হয়ে যায়, এমনি আসলে একটা আনন্দের ফেস্টিভ চলে আসে। সো না, দেখো, আমাদের জন্য কিন্তু আসলে এরকম এমন কিছু ফানুস লাগতেছে বা ভাস্কর্য লাগতেছে ব্যাপারটা কিন্তু না, এটা এমনি একটা festive। ফেস্টিভিটি দেখো ইসলাম সমর্থিত ফেস্টিভিটি সব ঈদে হয় আমাদের না, পটকা পটকা বাজে, নরমাল, এটা আমরা আশা করি হ্যাঁ। হবে। বাট যখন আপনি দেখেন যে ঈদের দিন সকালে প্রশাসনের মধ্যে একটা লোককে উল্টা করে গাধার পিছে ঘুরে একটা ভাস্কর্য বানায় হাঁটায় নেওয়া যাচ্ছে, But আমরা অনেকে- আরো weird অনেকে বলতেছে ওইটা হ্যাঁ, নাসিরুদ্দিন, ওইটা কার জন্য ছিল? নাসিরুদ্দিন হোজ্জা। নাসিরুদ্দিন হোজ্জার মানে একটা প্রতিকৃতি, বাট সামহাউ এটা কেন যেন আমার কাছে ডক্টর শফিকুল আলম একটা শফিকুর রহমান একটা ডাক্তার দেওয়া হয়েছে। আমি যখন Controversial ফার্স্টে লাগছে, দেখছি controversial আমি যখন ফার্স্টে দেখছি আমার কাছে ডিরেক্টলি ডক্টর শফিকুর রহমানকে মনে হইছে, মানে ওরে ডক্টর ওরে নাসির ওরে। ডক্টর শফিকুর রহমানকে তাকে মনে হইছে। সো আমি জানি না না আমার কাছে initially like, এটা উল্টা যে করে যেটাই রাখা হোক, তো বাট ওই তো অসম্মানের ওই যদি একটা ঈদ ই। প্রসেশনে কি এই ভাইবের সাথে যায়, ইয়েস, ঈদ প্রসেশনে অনেক ধরনের ভাইবের কনসেপ্ট আছে। ঈদ প্রসেশনে খেজুর থাকতে পারে, ঈদ প্রসেশনে ইভেন্চুয়ালি এটা যেহেতু খেজুরের প্রসঙ্গ আছে যে ঈদ প্রসেশনে কিন্তু গভর্নমেন্ট কিন্তু সবাইকে ফ্রি সেমাই খাওয়াইছে, বিভিন্ন ধরনের মিষ্টান্ন খাওয়াইছে, and হ্যাঁ, eventually it's very এটা তো good. normal ভাই, It's এটা very তো good. হবেই। এবং ঈদ প্রসেশনটা আমি যদি ওই ইয়াগুলোকে ঈদ বাদ দিই, উপলক্ষে, যে, but- যে ভাস্কর্য বা মূর্তি যেগুলো ছিল ওইগুলো বাদ দিই, পুরো ঈদ প্রসেশনটা কিছু আসলে আমাদের জন্য অনেক ফেস্টিভ ছিল এবং ঈদ ইভেন্চুয়ালি এটা কিন্তু আসলে আমাদের কালচার বা রিলিজিয়নের সাথে যাচ্ছিল। বাট হ্যাঁ, ইয়েস, কিছু কম্পোনেন্টস লাইক আই ডোন্ট থিঙ্ক যে নেসেসারি গভর্নমেন্টের সব সেগমেন্টের ইউনাইটেডলি সব কিছু কনসেপ্টস আসছে, মেবি দে ওয়্যার planted by a third party, কেউ ভিতরে ঢুকাই দিচ্ছে planted by a third party, দে আর বাই কারণ itself যেমন আমরা বলি রিলিজিয়নের যে ধর্ম উপদেষ্টা যিনি লাইক সেই ওনার বলতেছে। রিলিজিয়ন অ্যাডভাইজার উনি নিজেই অবাক হয়ে গেছে যে সো লাইক ইটস নট লাইক দ্য গভর্নমেন্ট collaboratively did this, but like maybe there's a third party influence or something তোমার like কাছে that. কি মনে হয়? বাট আচ্ছা আমি জাস্ট একটা সামগ্রী বলবো, ইন এসেন্স তোমাদের কাছে কেমন লাগছে, মানে পজিটিভ অর নেগেটিভ? আমি যদি ইন এসেন্স জাস্ট ওয়ান আমার কাছে মোটিভটা মানে অ্যাপ্রিশিয়েট করার মতো। আমার কাছে মানে উদ্যোগটা ঈদ প্রসেশন উদ্যোগটা, বাট এটা কিছু কনসেপ্ট আমরা ডিসএগ্রি করতেছি। কিন্তু আমার মনে হয় না এটা কন্টিনিউ হবে। এবারে আমার মনে হয় এটাই ফার্স্ট, এটাই লাস্ট। এরপরে আমার মনে হয় না এর হবে। if Yunus can hold the power, ইউনুস না থাকলে এটা কঠিন। সামনের বছর ডিসেম্বরে আগে তার আরেকটি ঈদ হবে, তাই না? হওয়া তো কথা। না ওটা ঈদুল আজহাতে মেবি ঈদ প্রসেশন ঈদুল আজহা দেবে না, ঈদুল আজহা আসলে প্রসেশন করার মতো না। ডিসেম্বর, হ্যাঁ। But- তাহলে আমরা মনে হয় পাবো। কিন্তু কোরবানিতে ইউনুস যদি গণ কোরবানি দেওয়া হয়, হ্যাঁ, yes it can be a procession also, এটা হতে পারে। it can be a procession বা also, গরু নিয়ে আমরা মিছিল করলাম, সমস্যা কি?
যে রাষ্ট্রীয়ভাবে দুইটা গরু কোরবানি দেওয়া হবে, ওই গরু নিয়ে বললাম। রাষ্ট্রীয়ভাবে দুটো করবে বা রাষ্ট্রীয়ভাবে কয়টা উটের মিছিল, দুধমার মিছিল আর গরুর মিছিল, না এরকম কিছু যে যার হচ্ছে গরু শো অফ করে। যে সৌদির মতো কান্ট্রিতে মেবি এটা হয় যে রাষ্ট্রীয়ভাবে কুরবানি দেওয়া হয়। সৌদি তাইলে তো বিদাত হলো না, তাই না? তাইলে তো আর সমস্যা নেই। কিন্তু হচ্ছে গরু এমন গরু করতেছো কেন তোমরা? এটা আমরা এরকম করতে পারি যে না, গরু আর দুইটা আর ছাগল দুইটা আছে। গরু আর দুইটা ছাগল কেন ভাই? এত কম গরু কেন ছাগল গরু হয়ে দিবে? যেটা কি টাকা পাওয়া যায়? রাষ্ট্রীয়ভাবে কুরবানি দেওয়া হয়। রাষ্ট্রীয়ভাবে এটা ভালোবাসা। আবার আসলে প্রবলেম হবে না, কারণ আসলে ঈদুল আজহার আমি concept আমি একটু বিশেষ different। করে আমি ওই গত বছরের ওই ছাগলটাকে কুরবানি দেওয়ার পক্ষে আছি। Yes, 15 লাখ। গোট গোট ওই যে goat, The goat. আসলে বস আসলে মানে লাইক বেঁচে আছে না সাদেক একবার? যাই না। ওর সাথে রিলেটেড সবার কোরবানি হয়ে গেছে, ও বেঁচে। Like- Eventually the greatest of all goats. probably he was the catalyst of Hasina's downfall. Well, like literally bro literally brought down the country, bro. মানুষজন যে goat বলতো আসলে greatest of all the time, মানে greatest of all goats. So he is the main goat of goats. আরে সে লিটারালি বাংলাদেশকে পরিবর্তন করে দিল। I don't পুরো know, bro. চেঞ্জ করে দিছে। কি হইলো এটা যাই হোক। আমি ওইটাকে রাষ্ট্রীয়ভাবে কুরবানি দেওয়ার পক্ষে আছি। তো যাই হোক, ঈদ ভালো ছিল। আমি মনে করি যে হ্যাঁ, ফার্স্ট অফ অল ফ্রম দ্য ইউনুস অ্যান্ড চায়না সফর, ওদিকে হলো গিয়ে যে ইন্টারিম গভর্নমেন্টের সাথে ইউজুয়ালি এত বেশি ডিলে কেউ যেতে চায় না, কারণ ইন্টারিম গভর্নমেন্ট কয়েকদিন থাকে অ্যান্ড লাইক এরপরে তোমার যে মেইন গভর্নমেন্ট আসবে ওইটা তোমার 4 বছর 5 বছর স্থায়ী থাকবে। বাট উইদাউট দ্যাট তোমার ইন্টারিম গভর্নমেন্টের সাথে কেউ আসলে এত বড় বড় ডিলে যায় না। অ্যান্ড চায়নার থেকে এইটা একটা বড় একটা পজিটিভ জিনিস ছিল, কারণ আর কি চায়নার আগের ডিলগুলোকেও পর্যন্ত আমরা আর কি মাইনা নিচ্ছি, অ্যান্ড উইথ চায়না আমাদের সাথে ডিলে আসছে। দ্যাটস এ গুড সাইন, যেটা আর কি ইন্টারিম গভর্নমেন্টের সাথে করছে। সেকেন্ড অফ অল বাংলাদেশের মধ্যে অনেক কিছু গেছে, বাংলাদেশে ঈদটা ভালো গেছে, আমার জন্য ভালো গেছে আলহামদুলিল্লাহ। ঈদের মধ্যে কয়েকটা জিনিসপাতি আনা হয়েছে, যে জিনিসগুলো আসলে কোন সেক্টর থেকে আনা হয়েছে, এই জিনিসগুলো আসলে আনাটা কি ঠিক হয়েছে কিনা, এটা যারা যারা অথরিটিতে ছিল তাদের আসলে দেখে রাখা উচিত ছিল। কিন্তু মানুষজন বেনিফিট অফ ডাউট দিতে রাজি অনেকটা, বলা যায় যে আচ্ছা মাফ করলাম। Because good aspects টা আসলে বেশি। হ্যাঁ, গুড অ্যাসপেক্ট ঠিক আছে, বাট ওই যে ছোট কয়েকটা জিনিস যেগুলো আর কি আমাদের সাথে মানা উচিত না, এই বিষয়গুলো আর কি আস্তে আস্তে একটু হলেও মানে একটু মাথার মধ্যে রাখা উচিত, যে যাতে সামনে থেকে না হয়। আমরা মনে করি যে ভালো, আমরা এই মোটামুটি ভালো একটা সাম অফ দ্য ট্রাই করছে আসলে। ইউনুস সাহেব চায়নাতে যাওয়াটা কতটুকু ঐতিহাসিক, এন্ড এটা কতটুকু ইম্পর্টেন্ট আমাদের জিওগ্রাফিক্যালি, জিওপলিটিক্যালি, এন্ড কতটুকু আমাদের দেশের জন্য বেটার একটা জিনিস, এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা ডিল ছিল। এন্ড সেকেন্ড অফ অল আমাদের আমেরিকান ট্যারিফ নিয়ে কথা বলছি। থার্ডলি আমাদের বাংলাদেশি ঈদ পার্সপেক্টিভ নিয়ে কথা বলছি। যদি কারো কোনো কিছু অ্যাড করা থাকে, কিছু আছে মনে করি? না আই থিংক সো এতটুকুই মনে করি। সবাইকে আবারও ঈদ মোবারক, লেট ঈদ মোবারক, এন্ড আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।